লিপিকা গ্রন্থটি রবীন্দ্র রচনার আকাশে শুকতারার মতোই আপন মহিমায় ভাস্বর। এতে ৩৯টি আলাদা আলাদা লেখা ৩টি অধ্যায়ে সাজানো আছে। এই লেখাগুলো কবিতা না গল্প, গদ্য কবিতা নাকি কাব্যিক গদ্য, সে নিয়ে বিস্তর লেখাজোখা আছে, তবুও ধাঁধাটা রয়েই গেছে। সে যাই হোক, লেখাগুলো আলাদা হলেও কোন এক অদৃশ্য বাঁধনে যেন তারা বাঁধা, যেন নানা রঙের নানা গন্ধের ফুল দিয়ে এক সুতোয় গাঁথা একটি মালা। সুতোটা যেন প্রাণ, আর ফুলগুলো মনেরই নানা রূপ, যেন নানা রকম রাগরাগিনী মিলিয়ে তৈরি একটি গান, যার মূল বাণী একটি। সেই বাণীটি যেন জীবনেরই শাশ্বত বাণী, আর সুরগুলো যেন জীবনের নানান চেহারা। সেই বাণীটি অবশ্যই রবীন্দ্রনাথের একান্তই নিজের, তবুও সে যেন সবারই। সেই শাশ্বত বাণীটি অনুভব করে আমরা কয়েকজন লিপিকার সবগুলো লেখা ধারাবাহিকভাবে পাঠ করে এই শ্রুতিগ্রন্থে উপস্থাপন করছি। আমরা যারা লেখাগুলো পাঠ করেছি তারা হলাম আহসান দীপু, খালেদা নেওয়াজ দীপা, নাফিসা কামাল, রুবাইয়া খান পাপড়ি, রুমানা মাহজাবিন সুইটি এবং শেখ মাহফুজ রহমান। আমাদের লিপিকা পাঠের সার্বিক সমন্বয় করেছেন রুবাইয়া খান পাপড়ি। বলতে দ্বিধা নেই, করোনা ভাইরাস সংক্রমণের এই দুঃসময়ই পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা আমাদেরকে এক জায়গায় এনেছে। আবার এও ঠিক, ইট কাঠ পাথরে বন্দি থাকার কারণে শব্দধারণ আশানুরূপ হয়নি। আমরা প্রত্যেকেই নিজের নিজের মুঠোফোনে শব্দ ধারণ করেছি। এই বিষয়ে সার্বক্ষণিক কারিগরি পরামর্শ পেয়েছি ফৌজিয়া খানের কাছ থেকে, কিন্তু আমাদের মুঠোফোনগুলো একরকম নয় বলে শব্দ ধারণে কিছুটা অসামঞ্জস্য রয়েই গেছে। তবুও সবগুলো আলাদা আলাদা পাঠ এক করে অনাকাঙ্ক্ষিত ধ্বনি সরিয়ে প্রাথমিক কাজটি করেছেন ফৌজিয়া খান। এরপর যোগ দিয়েছেন শব্দ প্রকৌশলী শুভাশিস রায়। তিনি চূড়ান্ত শব্দ সম্পাদন এবং সংমিশ্রণের কঠিন কাজটি করেছেন। আমরা চেষ্টা করেছি লিপিকাতে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়তে, তবু বর্তমানকালের কথ্যরীতির সঙ্গে সাযুজ্য রাখবার জন্যে দু একটা শব্দ একটু এদিক ওদিক করে উচ্চারণ করতে হয়েছে। আমাদের বিশ্বাস, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আমাদের এই ঔদ্ধত্য ক্ষমা করতেন। যাই হোক, এই আমাদের নিবেদন শ্রুতিগ্রন্থ লিপিকা। এর কোনো একটা পাঠ যদি একজন শ্রোতার মনেও রবীন্দ্রনাথের লিপিকার বাণীটি পৌঁছে দিতে পারে, আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। লিপিকা প্রথম ভাগ। পায়ে চলার পথ। এই তো পায়ে চলার পথ এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছ তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে, তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘোমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথ কি মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটিবার মাত্র এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উজিয়ে সেই পুকুর পাড়, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর গোয়াল বাড়ি, ধানের গোলা পেরিয়ে
সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে আরেকটি বারও ফিরে গিয়ে বলা হবে না, এই যে। এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু বিস্তৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা। যতকাল যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার একটি মাত্র ধূলি রেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে। ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার ধূলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখে। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে সমস্ত চরণ পাত একদিন পুষ্পবৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? পথ কি নিজের শেষকে জানে, যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব, অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব। মেঘলা দিনে। রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয়। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভেড়ে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোক আছে চারদিকে, কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে শীত কেটে মণিমাণিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আরেকজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফুতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভেতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি, কি করি? কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি, সেই আমার সর্বনেশে ভিখারি রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে, পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে, যে পথ একটি মাত্র সরল তারের একতারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাজছে। বাণী।
ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে আকাশের মেঘ নামে মাটির কাছে ধরা দেবে বলে, তেমনি কোথা থেকে মেয়েরা আসে পৃথিবীতে বাঁধা পড়তে। তাদের জন্য অল্প জায়গার জগৎ, অল্প মানুষের, ওইটুকুর মধ্যেই আপনার সবটাকে ধরানো চাই। আপনার সব কথা, সব ব্যথা, সব ভাবনা। তাই তাদের মাথায় কাপড়, হাতে কাঁকন, আঙিনায় বেড়া। মেয়েরা হলো সীমা স্বর্গের ইন্দ্রাণী। কিন্তু কোন দেবতার কৌতুক হাস্যের মতো অপরিমিত চঞ্চলতা নিয়ে আমাদের পাড়ায় ওই ছোট মেয়েটির জন্ম? মা তাকে রেগে বলে দস্যি, বাপ তাকে হেসে বলে পাগলি। সে পলাতকা ঝর্ণার জল, শাসনের পাথর ডিঙিয়ে চলে। তার মনটি যেন বেনুবনের উপর ডালের পাতা, কেবলই ঝিরঝির করে কাঁপছে। আজ দেখি সেই দুরন্ত মেয়েটি বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে চুপ করে দাঁড়িয়ে, বাদল শেষে ইন্দ্রধনুটি বললেই হয়। তার বড় বড় দুটি কালো চোখ আজ অচঞ্চল, তমালের ডালে বৃষ্টির দিনে ডানা ভেজা পাখির মতো। ওকে এমন স্তব্ধ কখনো দেখিনি। মনে হলো নদী যেন চলতে চলতে এক জায়গায় এসে থমকে সরোবর হয়েছে। কিছুদিন আগে রৌদ্রের শাসন ছিল প্রখর, দিগন্তের মুখ বিবর্ণ, গাছের পাতাগুলো শুকনো হলদে হতাশ্বাস। এমন সময় হঠাৎ কালো আলুথালু পাগলা মেঘ আকাশের কোণে কোণে তাঁবু ফেললে সূর্যাস্তের একটা রক্ত রশ্মি খাপের ভিতর থেকে তলোয়ারের মতো বেরিয়ে এলো। অর্ধেক রাত্রে দেখি দরজাগুলো খড়খড় শব্দে কাঁপছে। সমস্ত শহরের ঘুমটাকে ঝড়ের হাওয়া ঝুঁটি ধরে ঝাঁকিয়ে দিলে। উঠে দেখি গলির আলোটা ঘন বৃষ্টির মধ্যে মাতালের খোলা চোখের মতো দেখতে, আর গির্জের ঘড়ির শব্দ এলো যেন বৃষ্টির শব্দের চাদর মুড়ি দিয়ে। সকালবেলায় জলের ধারা আরো ঘনিয়ে এলো, রৌদ্র আর উঠল না। এই বাদলায় আমাদের পাড়ার মেয়েটি বারান্দার রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে। তার বোন এসে তাকে বললে মা ডাকছে। সে কেবল সবেগে মাথা নাড়ল, তার বেনি উঠল দুলে। কাগজের নৌকো নিয়ে তার ভাই তার হাত ধরে টানলে, সে হাত ছিনিয়ে নিলে। তবু তার ভাই খেলার জন্যে টানাটানি করতে লাগলো, তাকে এক থাপ্পড় বসিয়ে দিলে। বৃষ্টি পড়ছে, অন্ধকার আরো ঘন হয়ে এলো। মেয়েটি স্থির দাঁড়িয়ে। আদি যুগে সৃষ্টির মুখে প্রথম কথা জেগেছিল জলের ভাষায়, হাওয়ার কণ্ঠে। লক্ষ কোটি বছর পার হয়ে সেই স্মরণ বিস্মরণের অতীত কথা আজ বাদলার কলস্বরে ওই মেয়েটিকে সে ডাক দিলে। ও তাই সকল বেড়ার বাইরে চলে গিয়ে হারিয়ে গেল। কত বড় কাল, কত বড় জগৎ, পৃথিবীতে কত যুগের কত জীবলীলা। সেই সুদূর, সেই বিরাট আজ এই দুরন্ত মেয়েটির মুখের দিকে তাকালো মেঘের ছায়ায়, বৃষ্টির কলস শব্দে। ও তাই বড় বড় চোখ মেলে নিস্তব্ধ দাঁড়িয়ে রইল, যেন অনন্তকালেরই প্রতিমা। মেঘদূত। মিলনের প্রথম দিনে বাঁশি কি বলেছিল? সে বলেছিল, সেই মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার দূরের। আর বাঁশি বলেছিল, ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি, পেলেও সকল পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল। তারপরে রোজ বাঁশি বাজে না কেন? কেননা আধখানা কথা ভুলেছি, শুধু মনে রইল সে কাছে, কিন্তু সে যে দূরেও তা খেয়াল রইল না। প্রেমের যে আধখানায় মিলন সেইটাই দেখি, যে আধখানায় বিরহ সে চোখে পড়ে না। তাই দূরের চিরতৃপ্তিহীন দেখাটা আর দেখা যায় না, কাছের পর্দা আড়াল করেছে। দুই মানুষের মাঝে যে অসীম আকাশ, সেখানে সব চুপ, সেখানে কথা চলে না।
সেই মস্ত চুপকে বাঁশির সুর দিয়ে ভরিয়ে দিতে হয়। অনন্ত আকাশের ফাঁক না পেলে বাঁশি বাজে না। সেই আমাদের মাঝের আকাশটি আঁধিতে ঢেকেছে। প্রতিদিনের কাজে কর্মে কথায় ভরে গিয়েছে, প্রতিদিনের ভয় ভাবনা কৃপণতায়। এক একদিন জ্যোৎস্না রাত্রে হাওয়া দেয়, বিছানার পরে জেগে বসে বুক ব্যথিয়ে ওঠে। মনে পড়ে এই পাশের লোকটিকে তো হারিয়েছি, এই বিরহ মিটবে কেমন করে? আমার অনন্তের সঙ্গে তার অনন্তের বিরহ। দিনের শেষে কাজের থেকে ফিরে এসে যার সঙ্গে কথা বলি, সে কে? সে তো সংসারের হাজার লোকের মধ্যে একজন। তাকে তো জানা হয়েছে, চেনা হয়েছে, সে তো ফুরিয়ে গেছে। কিন্তু ওর মধ্যে কোথায় সেই আমার অফুরান একজন, সেই আমার একটি মাত্র? ওকে আবার নূতন করে খুঁজে পাই কোন কুলহারা কামনার ধারে? ওর সঙ্গে আবার একবার কথা বলি সময়ের কোন ফাঁকে, বনমল্লিকার গন্ধে নিবিড় কোন কর্মহীন সন্ধ্যার অন্ধকারে। এমন সময়ে নববর্ষা ছায়া উত্তরীয় উড়িয়ে পূর্ব দিগন্তে এসে উপস্থিত। উজ্জয়িনীর কবির কথা মনে পড়ে গেল। মনে হলো প্রিয়ার কাছে দুধ পাঠাই, আমার গান চলুক উড়ে। পাশে থাকার সুদূর দুর্গম নির্বাসন পার হয়ে যাক, কিন্তু তাহলে তাকে যেতে হবে কালের উজান পথ বেয়ে, বাঁশির ব্যথায় ভরা আমাদের প্রথম মিলনের দিনে। সেই আমাদের যেদিনটি বিশ্বের চির বর্ষা ও চির বসন্তের সকল গন্ধে, সকল ক্রন্দনে জড়িয়ে রয়ে গেল কেতকী বনের দীর্ঘশ্বাসে আর শাল মঞ্জরি উতলা আত্মনিবেদনে। নির্জন দিঘির ধারে নারিকেল বনের মর্মর মুখরিত বর্ষার আপন কথাটিকেই আমার কথা করে নিয়ে প্রিয়ার কানে পৌঁছিয়ে দিই, যেখানে সে তার এলো চুলে গ্রন্থি দিয়ে আঁচল কোমরে বেঁধে সংসারের কাজে ব্যস্ত। বহুদূরের অসীম আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে, আমি তোমারই। পৃথিবী বললে, সে কেমন করে হবে? তুমি যে অসীম, আমি যে ছোট। আকাশ বললে, আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি। পৃথিবী বললে, তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই। আকাশ বললে, আজ আমি আমার চন্দ্র, সূর্য, তারা সব হারিয়ে ফেলে এসেছি। আজ আমার একমাত্র তুমি আছো। পৃথিবী বললে, আমার অশ্রু ভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে, তুমি যে অবিচলিত। আকাশ বললে, আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। সেই বলে আকাশ পৃথিবীর মাঝখানকার চিরবিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলে। সেই আকাশ পৃথিবীর বিবাহ মন্ত্র গুঞ্জন নিয়ে নববর্ষা নামক আমাদের বিচ্ছেদের পরে প্রিয়ার মধ্যে যে অনির্বচনীয়, তাই হঠাৎ বেজে ওঠা বীণার তারের মতো চকিত হয়ে উঠুক। সে আপন সিথির পরে তুলে দিক দূর বনান্তের রংটির মতো তার নীলাঞ্চল। তার কালো চোখের চাহনিতে মেঘমল্লারের সব মিড়গুলি আর্ত হয়ে উঠুক। সার্থক হোক বকুল মালা তার বেনির বাঁকে বাঁকে জড়িয়ে ওঠে। যখন ঝিল্লির ঝংকারে বেনুবনের অন্ধকার থরথর করছে, যখন বাদল হাওয়ায় দীপশিখা কেঁপে কেঁপে নিভে গেল, তখন সে তার অতি কাছের ওই সংসারটাকে ছেড়ে দিয়ে আসুক ভিজে ঘাসের গন্ধে ভরা বনপথ দিয়ে আমার নিভৃত হৃদয়ে নিশীথ রাত্রে। বাঁশি। বাঁশির বাণী চিরদিনের বাণী। শিবের জটা থেকে গঙ্গার ধারা প্রতিদিনের মাটির বুক বেয়ে চলেছে। অমরাবতীর শিশু নেমে এলো মর্তের ধুলি নিয়ে স্বর্গ স্বর্গ খেলতে। পথের ধারে দাঁড়িয়ে বাঁশি শুনি,
আর মন যে কেমন করে বুঝতে পারিনি। সেই ব্যথাকে চেনা সুখ দুঃখের সঙ্গে মেলাতে যাই, মেলে না। দেখি চেনা হাসির চেয়ে সে উজ্জ্বল, চেনা চোখের জলের চেয়ে সে গভীর। আর মনে হতে থাকে চেনাটা সত্য নয়, অচেনাই সত্য। মন এমন সৃষ্টি ছাড়া ভাব ভাবে কি করে? কথায় তার কোনো জবাব নেই। আজ ভোরবেলাতেই উঠে শুনি বিয়ে বাড়িতে বাঁশি বাজছে। বিয়ের এই প্রথম দিনের সুরের সঙ্গে প্রতিদিনের সুরের মিল কোথায়? গোপন অতৃপ্তি, গভীর নৈরাশ্য, অবহেলা, অপমান, অবসাদ, তুচ্ছ কামনার কার্পণ্য, কুষ্ঠি নিরসতার কলহ, ক্ষমাহীন ক্ষুদ্রতার সংঘাত, অভ্যস্ত জীবনযাত্রার ধূলিলিপ্ত দারিদ্র্য, বাঁশির দৈব বাণীতে এসব বার্তার আভাস কোথায়? গানের সুর, সংসারের উপর থেকেই সমস্ত চেনা কথার পর্দা এক টানে ছিঁড়ে ফেলে দিলে চিরদিনকার বরকনের শুভ দৃষ্টি হচ্ছে কোন রক্তাংশুকের সলজ্জ অবগুণ্ঠন তলে। তাই তার টানে টানে প্রকাশ হয়ে পড়ল। যখন সেখানকার মালা বদলের গান বাঁশিতে বেজে উঠল, তখন এখানকার এই কনেটির দিকে চেয়ে দেখলেম তার গলায় সোনার হার, তার পায়ে দুগাছি মল। সে যেন কান্নার সরোবরে আনন্দের পদ্মটির উপরে দাঁড়িয়ে। সুরের ভিতর দিয়ে তাকে সংসারের মানুষ বলে আর চেনা গেল না। সেই চেনা ঘরের মেয়ে অচিন ঘরের বউ হয়ে দেখা দিলে বাঁশি বলে এই কথাই সত্য। সন্ধ্যা ও প্রভাত। এখানে নামল সন্ধ্যা। সূর্যদেব, কোন দেশে, কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো? অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা। বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটল ভোরবেলাকার কনক চাঁপা? জাগল কে? নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেঁউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জানলা গেল খুলে। এখানে নৌকো ঘাটে বাঁধা, মাঝি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া। ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের পারানের কড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্যে পথের ধারের জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরল, বলল তোমাদের জন্যে সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডে রক্তের তালে তালে জয়ভেরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হলো। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে। বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে। তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত। এদের তুমি মিলিয়ে দাও, এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক। এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। পুরনো বাড়ি। অনেক কালের ধনী গরিব হয়ে গেছে, তাদেরই ওই বাড়ি। দিনে দিনে ওর উপরে দুঃসময়ের আঁচড় পড়ছে।
দেয়াল থেকে বালি খসে পড়ে, ভাঙা মেঝে নখ দিয়ে খুঁড়ে চড়ুই পাখি ধুলোয় পাখা ঝাপড় দেয়। চণ্ডী মণ্ডপে পায়রাগুলো বাদলের ছিন্ন মেঘের মতো দল বাঁধল। উত্তর দিকের এক পাল্লা দরজা কবে ভেঙে পড়েছে কেউ খবর নিলে না। পাখি দরজাটা শোকাতরা বিধবার মতো বাতাসে ক্ষণে ক্ষণে আছাড় খেয়ে পড়ে, কেউ তাকিয়ে দেখে না। 3 মহল বাড়ি, কেবল 5টি ঘরে মানুষের বাস, বাকি সব বন্ধ। যেন 85 বছরের বুড়ো, তার জীবনের সবখানি জুড়ে সেকালের কুলুপ লাগানো স্মৃতি, কেবল একখানিতে একালের চলাচল। বালি ধসা ইট বের করা বাড়িটা তালি দেওয়া কাঁথা পরা উদাসীন পাগলার মতো রাস্তার ধারে দাঁড়িয়ে, আপনাকেও দেখে না, অন্য কেউ না। একদিন ভোর রাত্রে ওইদিকে মেয়ের গলায় কান্না উঠল। শুনি বাড়ির যেটি শেষ ছেলে, শখের যাত্রায় রাধিকা শেষ যার দিন চলত, সে আজ 18 বছরে মারা গেল। কদিন মেয়েরা কাঁদল, তারপরে তাদের আর খবর নেই। তারপরে সকল দরজাতেই তালা পড়ল, কেবল উত্তর দিকের সে একখানা অনাথা দরজা ভাঙেও না, বন্ধও হয় না। ব্যথিত হৃৎপিণ্ডের মতো বাতাসে ধড়াস ধড়াস করে আছাড় খায়। একদিন সেই বাড়িতে বিকেলে ছেলেদের গোলমাল শোনা গেল। দেখি বারান্দা থেকে লাল পেড়ে শাড়ি ঝুলছে। অনেক দিন পরে বাড়ির এক অংশে ভাড়াটে এসেছে। তার মাইনে অল্প, ছেলে মেয়ে বিস্তর। শ্রান্ত মা বিরক্ত হয়ে তাদের মারে। তারা মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদে। একটা আধা বয়সী দাসী সমস্ত দিন খাটে আর গৃহিণীর সঙ্গে ঝগড়া করে, বলে চললুম, কিন্তু যায় না। বাড়ির এই ভাগটায় রোজ একটু একটু মেরামত চলছে। ফাটা শাসির উপর কাগজ আঁটা হলো, বারান্দায় রেলিংয়ের ফাঁকগুলোতে বাঁখারি বেঁধে দিলে, শোবার ঘরে ভাঙা জানলা ইট দিয়ে ঠেকিয়ে রাখলে। দেয়ালে চুনকাম হলো, কিন্তু কালো ছাপগুলোর আভাস ঢাকা পড়ল না। ছাদে আলসের পরে গামলায় একটা রোগা পাতাবাহারের গাছ হঠাৎ দেখা দিয়ে আকাশের কাছে লজ্জা পেলে। তার পাশেই ভিত ভেদ করে অসৎ গাছটি সিধে দাঁড়িয়ে, তার পাতাগুলো এদের দেখে যেন খিলখিল করে হাসতে লাগলো। মস্ত ধনের মস্ত দারিদ্র। তাকে ছোট হাতের ছোট কৌশলে ঢাকা দিতে গিয়ে তার আব্রু গেল। কেবল উত্তর দিকের উজাড় ঘরটির দিকে কেউ তাকায়নি। তার সেই জোড় ভাঙা দরজা আজও কেবল বাতাসে আছড়ে পড়ছে, হতভাগার বুক চাপড়ানির মতো। গলি। আমাদের এই শান বাঁধানো গলি বারে বারে ডাইনি বাঁয়ে এঁকে বেঁকে একদিন কি যেন খুঁজতে বেরিয়েছিল, কিন্তু সে যেদিকেই যায় ঠেকে যায়। এদিকে বাড়ি, ওদিকে বাড়ি, সামনে বাড়ি। উপরের দিকে যতটুকু নজর চলে তাতে সে একখানি আকাশের রেখা দেখতে পায়, ঠিক তার নিজেরই মতো সরু, তার নিজেরই মতো বাঁকা। সেই ছাঁটা আকাশটাকে জিজ্ঞাসা করে, বলো তো দিদি, তুমি কোন নীল শহরের গলি? দুপুরবেলায় কেবল একটুক্ষণের জন্যে সে সূর্যকে দেখে আর মনে মনে বলে, কিচ্ছুই বোঝা গেল না। বর্ষা মেঘের ছায়া 2 সার বাড়ির মধ্যে ঘন হয়ে ওঠে। কে যেন গলির খাতা থেকে তার আলোটাকে পেন্সিলের আঁচড় দিয়ে কেটে দিয়েছে। বৃষ্টির ধারা শানের উপর দিয়ে গড়িয়ে চলে। বর্ষা ডমরু বাজিয়ে যেন সাপ খেলাতে থাকে। পিছল হয় পথিকদের ছাতায় ছাতায় বেঁধে যায়। ছাদের ওপর থেকে ছাতার উপরে হঠাৎ নালার জল লাফিয়ে পড়ে চমকিয়ে দিতে থাকে। গলিটা অভিভূত হয়ে বলে, ছিল খটখটে শুকনো, কোনো বালাই ছিল না, কিন্তু কেন অকারণে এই ধারাবাহী উৎপাত? ফাগুনে দক্ষিণের হাওয়াকে গলির মধ্যে লক্ষ্মী ছাড়ার মতো দেখতে হয়। ধুলো আর ছেঁড়া কাগজগুলো এলোমেলো উড়তে থাকে। গলি হতবুদ্ধি হয়ে বলে, এ কোন পাগলা দেবতার মাতলামি?
তার ধারে ধারে প্রতিদিন যেসব আবর্জনা এসে জমে, মাছের আঁশ, চুলোর ছাই, তরকারির খোসা, মরা ইঁদুর, সে জানে এই সব হচ্ছে বাস্তব। কোনোদিন ভুলেও ভাবে না এ সমস্ত কেন। অথচ শরতের রোদ্দুর যখন উপরের বারান্দায় আড় হয়ে পড়ে, যখন পুজোর নহবত ভৈরবীতে বাজে, তখন ক্ষণকালের জন্য তার মনে হয় এই শানবাঁধা লাইনের বাইরে মস্ত একটা কিছু আছে বা। এদিকে বেলা বেড়ে যায়, ব্যস্ত গৃহিণীর আঁচলটার মতো বাড়িগুলোর কাঁধের উপর থেকে রোদ্দুরখানা গলির ধারে খসে পড়ে। ঘড়িতে 9টা বাজে। ঝি কোমরে ঝুড়ি করে বাজারে নিয়ে আসে। রান্নার গন্ধে আর ধোঁয়ায় গলি ভরে যায়। যারা আপিসে যায় তারা ব্যস্ত হতে থাকে। গলি তখন আবার ভাবে এই শান বাঁধা লাইনের মধ্যেই সব সত্য। আর যাকে মনে ভাবছি মস্ত একটা কিছু, সে মস্ত একটা স্বপ্ন। একটি চাউনি। গাড়িতে উঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে। এই মস্ত সংসারে ওইটুকুকে আমি রাখি কোনখানে? দণ্ডপল মুহূর্ত অহরহ পা ফেলবে না এমন একটু জায়গা আমি পাই কোথায়? মেঘের সকল সোনার রং যে সন্ধ্যায় মিলিয়ে যায়, এই চাউনি কি সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে? নাগকেশরের সকল সোনালি রেণু যে বৃষ্টিতে ধুয়ে যায়, এও কি সেই বৃষ্টিতেই ধুয়ে যাবে? সংসারের হাজার জিনিসের মাঝখানে ছড়িয়ে থাকলে থাকবে কেন? হাজার কথার আবর্জনায়, হাজার বেদনার স্তূপে। তার ওই এক চকিতের দান সংসারের আর সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে। একে আমি রাখবো গানে গেঁথে, ছন্দে বেঁধে। আমি একে রাখবো সৌন্দর্যের অমরাবতীতে। পৃথিবীর রাজার প্রতাপ, ধনীর ঐশ্বর্য হয়েছে মরবারই জন্যে, কিন্তু চোখের জলে কি সেই অমৃত নেই যাতে এই নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে? গানের সুর বললে, আচ্ছা আমাকে দাও। আমি রাজার প্রতাপকে স্পর্শ করি নে, ধনীর ঐশ্বর্যকেও না, কিন্তু ওই ছোট জিনিসগুলি আমার চিরদিনের ধন। ওইগুলো দিয়েই আমি অসীমের গলার হার গাঁথি। একটি দিন। মনে পড়ছে সেই দুপুর বেলাটি। ক্ষণে ক্ষণে বৃষ্টির ধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেন। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল। আবার একবার বাইরে এসে দাঁড়ালো, তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামল। সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে, গানেতে, অকাজে আঁধারে জড়ানো কেবল সেই একটি দুপুর বেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুর বেলার ছোট একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো
কালের কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে। কৃতঘ্ন শোক। ভোরবেলায় সে বিদায় নিল। আমার মন আমাকে বোঝাতে বসল, সবই মায়া। আমি রাগ করে বললেম, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, খাটের উপর নাম লেখা হাত পাখাখানি, সবই তো সত্য। মন বলল, তবু ভেবে দেখো। আমি বললেম, থামো থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। এও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? মন চুপ করল। বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না। সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমি রাগ করে বললেম, কি করে জানলে? দেহ কি ভালো নয়? সে দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি করেই বিশ্বে আমার যা কিছু আশ্রয়, সমস্তকেই মারতে লাগলেম। বললেম, সংসার সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলেম। মনে হলো কে যেন বলল, অকৃতজ্ঞ। জানলার বাইরে দেখি ঝাউ গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠছে। যে গেছে যেন তারই হাসির লুকোচুরি। তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভর্ৎসনা এলো। ধরা দিয়েছিলেম, সেটাই কি ফাঁকি? আর আড়াল পড়েছে, এইটাকেই এত জোরে বিশ্বাস। 17 বছর। আমি তার 17 বছরের জানা। কত আসা যাওয়া, কত দেখা দেখি, কত বলা বলি। তারই আশেপাশে কত স্বপ্ন, কত অনুমান, কত ইশারা। তারই সঙ্গে কখনো বা ভোরের ভাঙা ঘুমে শুকতারার আলো, কখনো বা আষাঢ়ের ভর সন্ধ্যায় চামেলি ফুলের গন্ধ, কখনো বা বসন্তের শেষ প্রহরে ক্লান্ত নহবতের পিলু বারোয়া। 17 বছর ধরে এইসব গাঁথা পড়েছিল তার মনে। আর তারই সঙ্গে মিলিয়ে সে আমার নাম ধরে ডাকত। ওই নামে যে মানুষ সাড়া দিত, সে তো একা বিধাতার রচনা নয়, সে যে তারই 17 বছরের জানা দিয়ে গড়া। কখনো আদরে, কখনো অনাদরে, কখনো কাজে, কখনো অকাজে, কখনো সবার সামনে, কখনো একলা আড়ালে, কেবল একটি লোকের মনে মনে জানা দিয়ে গড়া সেই মানুষ। তারপরে আরো 17 বছর যায়, কিন্তু এর দিনগুলি, এর রাতগুলি সেই নামের রাখি বন্ধনে আর তো এক হয়ে মেলে না, এরা ছড়িয়ে পড়ে। তাই এরা রোজ আমাকে জিজ্ঞাসা করে, আমরা থাকবো কোথায়? আমাদের ডেকে নিয়ে ঘিরে রাখবে কে? আমি তার কোনো জবাব দিতে পারিনি। চুপ করে বসে থাকি আর ভাবি। আর ওরা বাতাসে উড়ে চলে যায়, বলে, আমরা খুঁজতে বেরোলেম। কাকে? কাকে সে এরা জানে না। তাই কখনো যায় এদিকে, কখনো যায় ওদিকে। সন্ধেবেলাকার খাপছাড়া মেঘের মতো অন্ধকারে পাড়ি দেয়, আর দেখতে পাইনি। প্রথম শোক। বনের ছায়াতে যে পথটি ছিল, সে আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেন। বললেন, মনে পড়ছে, কিন্তু
ঠিক নাম মনে করতে পারছি না। সে বললে, আমি তোমার সেই অনেক কালে, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা। সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাটি না বলে সে একটু হাসলে। বুঝলেন, সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতে শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলেন, আমার সেই 25 বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বললে, এই দেখো না আমার গলার হার। দেখলেন, সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। আমি বললেন, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন আজও তো ম্লান হয়নি। আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে। বললে, মনে আছে সেদিন বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও। লজ্জিত হয়ে বললেন, বলেছিলেন, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল, তারপরে কখন ভুলে গেলেন? সে বললে, যে অন্তর্যামীর বর তিনি তো ভোলেননি। আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি, আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেন, এ কি তোমার অপরূপ মূর্তি? সে বললে, যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি। প্রশ্ন। শ্মশান হতে বাপ ফিরে এলো। তখন 7 বছরের ছেলেটি, গা খোলা, গলায় সোনার তাবিজ, একলা গলির উপরকার জানলার ধারে। কি ভাবছে তা সে আপনি জানে না। সকালে রৌদ্র সামনের বাড়ির নিম গাছটির আগডালে দেখা দিয়েছে। কাঁচা আমওয়ালা গলির মধ্যে সে হাঁক দিয়ে দিয়ে ফিরে গেল। বাবা এসে খোকাকে কোলে নিলে। খোকা জিজ্ঞাসা করলে, মা কোথায়? বাবা উপরের দিকে মাথা তুলে বললে, স্বর্গে। সে রাত্রে শোকে শ্রান্ত বাপ ঘুমিয়ে ঘুমিয়ে ক্ষণে ক্ষণে গুমড়ে উঠছে। দুয়ারে লণ্ঠনের মিটমিটে আলো, দেয়ালের গায়ে এক জোড়া টিকটিকি, সামনে খোলা ছাদ। কখন খোকা সেইখানে এসে দাঁড়ালো। চারিদিকে আলো নেবানো বাড়িগুলো যেন দত্তপুরীর পাহাড়ওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। উলঙ্গ গায়ে খোকা আকাশের দিকে তাকিয়ে, তার দিশাহারা মন কাকে জিজ্ঞাসা করছে, কোথায় স্বর্গের রাস্তা? আকাশে তার কোনো সাড়া নেই, কেবল তারায় তারায় বোবা অন্ধকারের চোখের জল।